বন্ধুরা থাম্বনেল দেখেই তো বুঝতেই পেরেছো আজকে আলোচনা বিষয় কি হতে চলেছে। তো বন্ধুরা দেখো, আজকে যেহেতু ভগ্নাংশ নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে প্রথমেই আমরা জানবো যে ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কাকে বলে। দেখো বন্ধুরা, ভগ্নাংশ কাকে বলে আমি কিন্তু লিখে দিয়েছি, স্ক্রিনের নিচে তোমরা দেখে নাও, ঠিক আছে। এরপরে আমরা যেটা জানবো যে ভগ্নাংশ কয় প্রকার এবং কি কি। বন্ধুরা, ভগ্নাংশ হচ্ছে সাধারণত তিন প্রকার। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং অপরটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এরপর আমরা জানবো কি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটি ভগ্নাংশ কাকে বলে আমার স্ক্রিনের নিচে কিন্তু লেখা দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নেবে। এবং দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে, সেটা জানার পূর্বে আমি কিন্তু এখানে লিখে রেখেছি। দেখো, প্রকৃত ভগ্নাংশর কয়েকটি উদাহরণ লিখে রেখেছি এবং অপ্রকৃত ভগ্নাংশর কয়েকটি উদাহরণ লিখে রেখেছি এবং মিশ্র ভগ্নাংশের কয়েকটি উদাহরণ লিখে রেখেছি। তো দেখো বন্ধুরা, এই উদাহরণগুলি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তো দেখো বন্ধুরা, এখানে যে উদাহরণগুলি রয়েছে, এই উদাহরণগুলির একটি সম্বন্ধে আমি বলছি। এখানে রয়েছে 2/3, অর্থাৎ উপরে 2 নিচে 3, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমাদের জানতে হবে এই উপরের সংখ্যাকে কি বলে। উপরের সংখ্যাকে বলে লব এবং নিচের সংখ্যাকে বলে হর। তো দেখো বন্ধুরা, এখানে যতগুলি উদাহরণ রয়েছে প্রত্যেকটি উদাহরণের কিন্তু উপরের সংখ্যা নিচের সংখ্যা থেকে, অর্থাৎ লব হচ্ছে হরের থেকে ছোট হচ্ছে। দেখো, প্রত্যেকটি উদাহরণের এই যে উপরের সংখ্যা নিচের সংখ্যার থেকে ছোট, অর্থাৎ হরের থেকে লব হচ্ছে ছোট। তাহলে এগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তাহলে এখান থেকেই আমরা লিখতে পারি, তো যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট সেই ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে দেখো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। দেখো, এখানে উদাহরণগুলি লক্ষ্য করো। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই সব ভগ্নাংশের উপরে, অর্থাৎ লব হচ্ছে হরের থেকে বড়। দেখো, এটাও লব হরের থেকে বড়, এও লব হরের থেকে বড়, এও লব হরের থেকে বড়। তাহলে যে ভগ্নাংশের লব হরের থেকে বড় সেই ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এরপরে দেখো, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে। দেখো, একটি করে পূর্ণ সংখ্যা রয়েছে এবং সেই সঙ্গে আর একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে। প্রকৃত ভগ্নাংশ কেন না, লব হচ্ছে হরের থেকে ছোট। একটি পূর্ণমান সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। এটি দেখো, একটি পূর্ণমান সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি একটি পূর্ণমান সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশগুলি হবে মিশ্র ভগ্নাংশ। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপর আমরা এই ভগ্নাংশর সম্বন্ধে আরও বেশ কিছু ডিটেলস জানার জন্য আমি বেশ কিছু চিত্র অঙ্কন করেছি। তো চলে যাব আমরা পরের বিষয় কি রয়েছে। তার আগে আমি তোমাদের বলবো, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখতে। এর পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আরও একটি কথা তোমাদের বলে রাখি, যেহেতু এই যে বোর্ডটি রয়েছে, এই বোর্ডে এই যে চিত্রগুলি রয়েছে, যদি তোমরা স্পষ্টভাবে না দেখতে পাও, তোমরা অতি অবশ্যই তোমরা যে ফোনটি দিয়ে এই ভিডিওটি দেখছো সেই ফোনের সেটিংসে গিয়ে তোমরা কি করবে, ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা একদম ক্লিয়ারভাবে দেখতে পাবে, ঠিক আছে। তো চলে যাই আমরা পরবর্তী বিষয়ে। বন্ধুরা, এখানে যে চিত্রগুলি অঙ্কন করেছি একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা মনে করো এই যে চিত্রটি রয়েছে, এই চিত্রটি, এটা একটা মনে করো একটি রুটি। এই যে পাউরুটি হয়ে থাকে না, একটা রুটি। তাহলে দেখো, এই যদি একটা রুটি হয়ে থাকে, এই রুটিটা হচ্ছে এক অংশ। কি বললাম, এক অংশ, ঠিক আছে। এই রুটির পরিমাণটা হচ্ছে এক অংশ। এটাও একটা রুটি, এটাও একটা রুটি, এটাও একটা রুটি, এটাও একটা রুটি, প্রত্যেকটি কিন্তু এক অংশ, ঠিক আছে। এবার দেখো, এই যে রুটিটা রয়েছে, এই রুটিটাকে আমি দুভাগে ভাগ করেছি, সমান দুই ভাগে ভাগ করেছি। ভাগ করার পর এখানে দেখো, এই যে দাগ দাগ দিয়েছি, এই অংশটা মনে করো, এই যে দেখো আমি এখানে দাগ দিয়ে রেখেছি, এই দাগ দেওয়া অংশটা রাম খেয়েছে এবং দাগ না দেওয়া অংশটা রহিম খেয়েছে, ঠিক আছে। একটা রুটি সমান দুই ভাগে ভাগ করেছি। ভাগ করার পরে এই যে ভাগটা রয়েছে, এই ভাগটা হচ্ছে রাম খেয়েছে, আর এই যে ভাগটা রয়েছে ফাঁকা অংশটা, এই অংশটা খেয়েছে রহিম। তাহলে বন্ধুরা, আমাদের ভগ্নাংশে লিখতে হবে যে রাম কতটা অংশ খেয়েছে এবং রহিম কতটা অংশ খেয়েছে,
ঠিক আছে, এটা লেখার জন্য তোমরা কি করবে দেখো, এই রুটিটাকে টোটাল কত ভাগ করা হয়েছে এটা আগে আমাদের লক্ষ্য করতে হবে। বন্ধুরা এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই রুটিটাকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো এখানে রাম কতটা খেয়েছে, তাহলে 2 ভাগ এটা লিখতে হবে। আর এই রহিম কতটা খেয়েছে তার জন্য তোমাদের লিখতে হবে 2 ভাগ। ঠিক আছে, এবার দেখো 2 ভাগের এই 2 ভাগের কত ভাগ রাম খেয়েছে, 2 ভাগের 1 ভাগ রাম খেয়েছে। আবার দেখো এই 2 ভাগের 1 ভাগ রহিম খেয়েছে। তাহলে দেখো এই অংশটা রাম খেয়েছে এবং এই অংশটা রহিম খেয়েছে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তার মানে 1-এর 2 অংশ রাম খেয়েছে, 1-এর 2 অংশ রহিম খেয়েছে। তাহলে দেখো এই দুটিকে যদি তোমরা যোগ করো, অর্থাৎ এই অংশ এবং এই অংশ যদি যোগ করো তাহলে কিন্তু এই 1 অংশ হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা ভগ্নাংশের যোগ করব তখন এই রকম যোগ করে দেখিয়ে দেব যে 1-এর 2 এবং 1-এর 2 যোগ করলে 1 হয়। ঠিক আছে, তাহলে দেখো এরপরে দেখো 2 নম্বরে কি রয়েছে, সেই সেম একটা রুটি ক ভাগ রয়েছে, 3টি ভাগ রয়েছে। একটি রুটিকে 3 ভাগ সমান 3 ভাগ করা হয়েছে। 3 ভাগ করার পর এই 2 ভাগ কে খেলো, রাম খেয়েছে। তাহলে দেখো কত ভাগ মোট রুটিটাকে ক ভাগ করা হয়েছে, 3 ভাগ করা হয়েছে। তাহলে এখানেও আমি লিখব 3 ভাগ করা হয়েছে। এবারে 3 ভাগের মধ্যে কটা ভাগ রাম খেয়েছে, রাম খেয়েছে 2টি ভাগ এবং রহিম খেয়েছে 1 ভাগ। তাহলে দেখো রাম খেয়েছে 2-এর 3 অংশ এবং রহিম খেয়েছে 1-এর 3 অংশ। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এই দুটি সংখ্যাকে যদি যোগ করো, অর্থাৎ এই দুটি অংশকে যোগ করলে আবার সেই 1 অংশই হবে। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, এরপরে যে রুটিটা রয়েছে এই রুটিটাকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো সমান 4 ভাগে ভাগ মানে নিচে 4 হবে, এও নিচে 4 হবে। ঠিক আছে, এবারে দেখো 4 ভাগে রাম ক ভাগ খেয়েছে, রাম খেয়েছে 1 ভাগ এবং রহিম খেয়েছে 3 ভাগ। তাহলে রাম খেয়েছে 1-এর 4 অংশ এবং রহিম খেয়েছে 3-এর 4 অংশ। এই দুটোকে যদি যোগ করি তাহলে 1 অংশ হবে। তার মানে এই রুটিটা তো হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বরে দেখো ক ভাগ রয়েছে, 1 2 3 4 5 6, 6 ভাগ রয়েছে। তাহলে 6 ভাগ লিখলাম। এই 6 ভাগের মধ্যে রাম কত ভাগ খেয়েছে, 1 2 3 4 5। তাহলে রাম খেয়েছে 5 ভাগ এবং রহিম খেয়েছে 1 ভাগ, মানে যেই অংশটা দাগ দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এই অংশতে 5-এর 6 অংশ খেয়েছে রাম, 1-এর 6 অংশ খেয়েছে রহিম। এই দুটিকেও যোগ করলে হবে 1 অংশ। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বরে ক ভাগ রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগ। তাহলে দেখো এখানে 10 লিখব এবং এখানে আমি 10 লিখব। এবারে দেখো এখানে কত ভাগ খেয়েছে আমি কিন্তু করিনি, এটা তোমাদের সামনে আমি কিন্তু এঁকে দেখাবো। দেখো এই ভাগটি রাম যদি খেয়ে থাকে তাহলে কি হবে, 1 ভাগ খেয়েছে রাম, তাহলে এখানে হবে 1, আর ক ভাগ খেয়েছে রহিম, এখানে হবে 9। তাহলে দেখো 1-এর 10 অংশ খেয়েছে রাম এবং 9-এর 10 অংশ খেয়েছে রহিম। এই দুটিকে যোগ করলে 1 অংশ হবে। আমি আরও একটু দেখিয়ে দিই। দেখো এই ঘরগুলিতে আমি কি করব, আরও কিছু ঘরে আমি দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। তাহলে দেখো, আচ্ছা এখন দেখো কটি ঘর আমি দাগ দিলাম, 3টি ঘর দাগ দিলাম। তাহলে আমরা আবার সেই দেখো 10 ভাগ, এরও 10 ভাগ। তাহলে 10 ভাগের মধ্যে 3 ভাগ রাম খেয়েছে আর 7 ভাগ হচ্ছে রহিম খেয়েছে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ ভগ্নাংশগুলি কিভাবে হয়ে থাকে। এই যে 1-এর 4, 1-এর 4 মানে কি, মানে 4 ভাগের 1 ভাগ। 3-এর 4 মানে কি, মানে 4 ভাগের 3 ভাগ। 7-এর 10 মানে কি, 10 ভাগের 7 ভাগ। 5-এর 6 মানে কি, মানে 6 ভাগের 5 ভাগ। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আরও কিছু চিত্র অঙ্কন করে আমি দেখাবো, তাহলে বোর্ডটাকে আগে ক্লিয়ার করি। বন্ধুরা এখন আমি অন্য 5টি চিত্র অঙ্কন করেছি। যার প্রথম যে চিত্রটি রয়েছে দেখো একটি বৃত্তাকার চিত্র। এই বৃত্তাকার চিত্রটিকে আমি সমান 2 ভাগে ভাগ করেছি এবং 1 ভাগকে আমি দাগ দিয়েছি।
যেই দাগ দেওয়া ভাগটি নিয়েছে কে, রাম নিয়েছে। ঠিক আছে, এখানে আমি খাওয়ার কথা বলবো না, এটা রুটি নয়। তাহলে এই অংশটি রাম নিয়েছে। তাহলে রাম কত অংশ নিয়েছে এটা লেখার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে এই যে চিত্রটি রয়েছে এই চিত্রটিকে সমান ক ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সমান দেখো এখানে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক একই রকমভাবে আমি রহিমের জায়গায়ও লিখব 2 ভাগে ভাগ। তাহলে এই 2 ভাগের মধ্যে রাম নিয়েছে 1 ভাগ এবং এটা নিয়েছে রহিম, তাহলে রহিমও নিয়েছে 1 ভাগ। তাহলে দেখো এই অংশ রাম নিয়েছে, এই অংশ রহিম নিয়েছে, তার মানে এটা হচ্ছে 1/2 মানে হাফ, এটাও 1/2 মানে হাফ। ঠিক আছে, এই দুটি হাফ হাফ যোগ করলে কত হবে, 1 হবে। এরপরে যে চিত্রটি রয়েছে দেখো সেটাও একটি বৃত্তাকার চিত্র, কিন্তু এই বৃত্তাকার যে চিত্রটি রয়েছে একে আমি সমান 4 ভাগে ভাগ করেছি। তাহলে দেখো রাম পাবে কত, রাম এই যে 4 ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে 1 ভাগ রাম পেয়েছে। তাহলে রাম পেল 1/4 অংশ। এবার দেখো রহিম কত পেয়েছে না, রহিমও 4 ভাগের মধ্যে 1 2 3 ভাগ পেয়েছে। তাহলে 1/4 অংশ পেয়েছে রাম এবং 3/4 অংশ পেয়েছে রহিম। ঠিক আছে, এবং এই দুটিকে যোগ করলেও 1 অংশ হবে, এই দুটিকে যোগ করলেও 1 অংশ হবে। ঠিক আছে, এরপরে 3 নম্বর যে চিত্রটি রয়েছে দেখো একটি ত্রিভুজের চিত্র অঙ্কন করেছি। এই ত্রিভুজের চিত্র অঙ্কন করেছি, এটাও দেখো সমান কয় ভাগে ভাগ করা হয়েছে না, 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করার পর রাম কতটুকু অংশ পেয়েছে, অর্থাৎ রাম ক ভাগ পেয়েছে, রাম পেয়েছে 1 ভাগ এবং রহিম পেয়েছে 1 ভাগ, মানে 2 ভাগের 1 ভাগ পেয়েছে। তাহলে রামও পেয়েছে হাফ অংশ, রহিমও পেয়েছে হাফ অংশ। এই দুটি অংশকে যোগ করলে হবে 1 অংশ। ঠিক আছে, মানে যে রকম চিত্র থাক না কেন বা যে কোনো বস্তু হোক না কেন, সেই বস্তুকে সমান কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভাগের কত টুকরা রাম নিয়েছে, কত টুকরা রহিম নিয়েছে, সেইটা আমাদের লেখার জন্য ভগ্নাংশ আমাদের এইভাবে লিখতে হবে। একটি টুকরাকে সমান 7 ভাগে ভাগ করা হয়েছে। তারপরে দেখো রাম নিয়েছে কত, রাম নিয়েছে হয়তো 2টো টুকরো নিয়েছে, তার মানে 2/7 হবে। এবার দেখো রহিম কত নিয়েছে না, রহিম নিয়েছে 7 ভাগের কত ভাগ, 5 ভাগ, তাহলে 5/7 হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপরে যে চিত্রটি তাহলে দেখো রয়েছে, এটাও একটি ত্রিভুজের চিত্র, সমান 3 ভাগে ভাগ করেছি। তাহলে সমান 3 ভাগে ভাগ হলো। ঠিক আছে, তাহলে রাম নিয়েছে কত, তার মধ্যে 1 ভাগ নিয়েছে রাম, মানে 1/3 অংশ নিয়েছে রাম এবং রহিম নিয়েছে 2 অংশ, তার মানে 2/3 অংশ নিয়েছে রহিম। এই দুটিকেও যোগ করলে হবে 1 অংশ। ঠিক আছে, এরপরে দেখো এটা হচ্ছে ক ভাগ রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ। তাহলে দেখো সমান 8 ভাগে ভাগ করা হয়েছে, এও লিখে দিই আমি এখানে। এবার রাম নিয়েছে 1 2 3 ভাগ, মানে রাম পেয়েছে 3 ভাগ, মানে 3/8 এবং রহিম পেয়েছে 5 ভাগ। তাহলে দেখো এই দুটিকে যোগ করলেও 1 অংশ হবে। বন্ধুরা এইখান থেকে আমরা একটু দেখতে পারি কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে প্রত্যেকটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার কারণ কি, তার কারণ হচ্ছে লব হচ্ছে হরের থেকে ছোট। আমরা জানি লব হরের থেকে ছোট হলে সেগুলো প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে এখানে যতগুলো ভগ্নাংশ দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বিষয়টি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব তোমাদের কাছ থেকে। নিয়ে আসবো পরের ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।